আমার কথা শুনে মনে হতে পারে যে আমি ভারতপ্রেমী। এখানে ভারতের প্রতি প্রেম থাকারও কোনো বিষয় নেই। আবার জোর করে ভারত বিরোধিতার কোনো বিষয় নেই। ভারত আমাদের প্রতিবেশী। আমরা অনেক কিছু বদলাতে পারবো, মানচিত্র বদলাতে পারবো না। প্রতিবেশীকে অস্বীকারও করতে পারবো না। ভারতের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক আছে, আমাদের মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা। তার অনেক কারণ আছে। তার মানবিক কারণ আছে, যেমন ভারতের নিজস্ব স্বার্থ সেখানে ছিল, একথা অস্বীকার করবার কোনো সুযোগ নেই। তাদের স্ট্র্যাটেজিক দিক আছে। স্বাধীনোত্তর বাংলাদেশে অনেক টানাপোড়েনের মধ্য দিয়ে এই সম্পর্ক গেছে। বিশেষ করে বিগত শাসনামলে যেভাবে অন্ধভাবে ভারত বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করেছে, সেগুলো নিয়ে মানুষের ক্ষোভ, দুঃখ, কষ্ট আছে। কিন্তু এর মানে এই নয় যে আমরা ভারতের সঙ্গে লড়াই করব বা যুদ্ধ করব। অনেক সমস্যার সমাধান হয়েছে, অনেক সমস্যা আছে, সব প্রতিবেশীদের মধ্যে থাকে, আমাদের মধ্যে এটাও থাকবে। কিন্তু আজকে বাংলাদেশ ভারত সম্পর্ককে যে জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, ভারত হয়তো খানিকটা যতটা এফোর্ড করতে পারবে, বাংলাদেশ ততটা পারবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। এবং ইয়েস, ভারতের জন্য আমরাও ঝামেলা তৈরি করতে পারি, কিন্তু সেই ঝামেলা কে কার জন্য তৈরি করতে পারে এবং কে কত বেশি ক্ষতিগ্রস্ত হবে সেই হিসেব টিকেশ করাটাও কিন্তু খুব জরুরি। সবচেয়ে বড় কথা হচ্ছে অশান্তি, যুদ্ধ, সংঘাত কোথাওই নিরাপত্তার অর্থে, রাজনৈতিক অর্থে, কূটনৈতিক অর্থে, অর্থনৈতিক অর্থে কোনো নিশ্চয়তা বা নিরাপত্তা দেয় না, কোনো উন্নয়ন নিশ্চিত করে না। আপনারা এটাও দেখেছেন যে সম্প্রতি ভারত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশকে নো ফ্যামিলি কান্ট্রি হিসেবে ঘোষণা করেছে। বাংলাদেশে যে ভারতীয় ডিপ্লোম্যাটরা আছেন শুধুমাত্র তারাই এখানে থাকবেন, তাদের পরিবারের সদস্যরা বাংলাদেশ থাকবেন না, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এটাও একটা ভিন্ন রকমের বার্তা। আমরা গত বেশ কয়েক মাস ধরে যেভাবে লক্ষ্য করছি যে এক ধরনের প্রভোকেশন দুদিক থেকে আছে, কিন্তু পাল্টাপাল্টি করতে গিয়ে আমরা ভারতকে যেভাবে প্রভোগ করবার চেষ্টা করছি, আমরা দেখলাম যে চট্টগ্রামে ভারতীয় অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের বাড়িতে হামলা। আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। কিছুক্ষণ আগে একটা পত্রিকা দেখলাম যে একটি বড় দলের একজন নেতা বলেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ ইন্ডিয়া মেট। শুনতে ভালো লাগে। এবং ভারত সম্পর্কে এখন যে অভিব্যক্তি অনেকেই প্রকাশ করছেন, বা অনেকের মধ্যে হঠাৎ করে যে পাকিস্তান প্রীতি বা সুপ্ত হয়ে থাকা যে প্রীতি জেগে উঠেছে, তাতে এটা খুব একটা অস্বাভাবিক মনে হয় না আমার কাছে। কিন্তু আইরনিটা হচ্ছে যে যিনি কথা বলছেন তাকে আবার অনেকে মেড ইন ইন্ডিয়া বলে, কারণ তিনি দীর্ঘদিন ভারতে ছিলেন, গুম হয়েছিলেন বা আত্মগোপনে ছিলেন, এক একজন এক একভাবে বলে। বাট আমরা ধরে নিতে চাই যে উনি পরিস্থিতির শিকার হয়ে সেখানে ছিলেন। এবং ভারতের সঙ্গে সম্পর্কের এই টানাপোড়েন বা সরকারের যে দাবি, সরকারের একজন উপদেষ্টা আমাদের একাধিক অনুষ্ঠানে বলেছেন যে এই সরকারের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করা। এবং সেই আনন্দেই বাংলাদেশ এবার বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না। মনে হতে পারে অনেক বিরোচিত সিদ্ধান্ত, কিন্তু বাস্তবতা হচ্ছে যে খেলাধুলাকে নিয়ে রাজনীতি না করাই ভালো। ক্রিকেট আমাদের অনেকবার ঐক্যবদ্ধ করেছে। বাঙালি জাতির আনন্দ পাবার মতো, ঐক্যবদ্ধ হওয়ার মতো বিষয় খুব কম। সেখানে ক্রিকেট আসলে আমাদের অনেক কিছু দিয়েছে। খেলার মধ্যে জয় পরাজয় থাকে, কিন্তু খেলায় অনুপস্থিত থাকাটা হারার চাইতে অনেক খারাপ। এবং এইরকম একটা বিশ্বকাপের মতো একটা টুর্নামেন্ট প্রতি বছর হয় না। বাংলাদেশের একজন খেলোয়াড়কে ভারতের একটা ফ্র্যাঞ্চাইজি নিরাপত্তার অজুহাত থেকে দল থেকে বাদ দিয়েছে। সেটা নিয়ে আমরা আমাদের প্রতিবাদ জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি, কিন্তু আমরা ভারতে খেলতেই যাব না এই সিদ্ধান্ত আমার মনে হয় দেশটাকে আমরা গত কয়েক মাসে যেভাবে শেষ করেছি, তার আগের 15-17 বছরের কাহিনী তো আছেই, গত 17 মাসে নানাভাবে আমরা যেভাবে ধ্বংস করেছি সেই ধারাবাহিকতারই একটা অংশ। এবং আমার মনে হয় যে এটা না বুঝবার কথা নয় বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয়ের বা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের, যে ক্রিকেটে বিশ্ব ক্রিকেটে ভারতের প্রভাব, কেননা মূল বাজারটা ভারতে। এই যে আইসিসির এত টুর্নামেন্ট বা যারা ক্রিকেট খেলেন বিভিন্ন দেশ, সেটা মূলত মূল বাজার, দর্শক, অর্থ সবটাই ভারতের। বাকিদের অংশীদারিত্ব খুব কম। এবং অনেকেরই স্মরণ থাকবার কথা যে বাংলাদেশ যখন ওয়ানডে স্ট্যাটাস পায়, কিংবা বাংলাদেশ যখন বিশ্বকাপ ক্রিকেট খেলবার জন্য কোয়ালিফাই করে, সেই দিনগুলোতে ভারত কিন্তু বাংলাদেশের ক্রিকেটের পাশে দাঁড়িয়েছিল। আমার কথা শুনে মনে হতে পারে যে আমি ভারতপ্রেমী। এখানে ভারতের প্রতি প্রেম থাকারও কোনো বিষয় নেই, আবার জোর করে ভারত বিরোধিতার কোনো বিষয় নেই। ভারত আমাদের প্রতিবেশী। আমরা অনেক কিছু বদলাতে পারবো, মানচিত্র বদলাতে পারবো না, প্রতিবেশীকে অস্বীকারও করতে পারবো না। ভারতের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক আছে, আমাদের মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা। তার অনেক কারণ আছে। তার মানবিক কারণ আছে, যেমন ভারতের নিজস্ব স্বার্থ সেখানে ছিল, একথা অস্বীকার করবার কোনো সুযোগ নেই। তাদের স্ট্র্যাটেজিক দিক আছে। স্বাধীনোত্তর বাংলাদেশে অনেক টানাপোড়েনের মধ্য দিয়ে সম্পর্ক গেছে।
বিশেষ করে বিগত শাসনামলে যেভাবে অন্ধভাবে ভারত বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করেছে, সেগুলো নিয়ে মানুষের খুব দুঃখ কষ্ট আছে। কিন্তু এর মানে এই নয় যে আমরা ভারতের সঙ্গে লড়াই করব বা যুদ্ধ করব। অনেক সমস্যার সমাধান হয়েছে, অনেক সমস্যা আছে, সব প্রতিবেশীদের মধ্যে থাকে, আমাদের মধ্যে এটাও থাকবে। কিন্তু আজকে বাংলাদেশ ভারত সম্পর্ককে যে জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, ভারত হয়তো খানিকটা যতটা এফোর্ড করতে পারবে, বাংলাদেশ ততটা পারবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। এবং ইয়েস, ভারতের জন্য আমরাও ঝামেলা তৈরি করতে পারি, কিন্তু সেই ঝামেলা কে কার জন্য তৈরি করতে পারে এবং কে কত বেশি ক্ষতিগ্রস্ত হবে সেই হিসেব টিকেশ করাটাও কিন্তু খুব জরুরি। সবচেয়ে বড় কথা হচ্ছে অশান্তি, যুদ্ধ, সংঘাত কোথাওই নিরাপত্তার অর্থে, রাজনৈতিক অর্থে, কূটনৈতিক অর্থে, অর্থনৈতিক অর্থে কোনো নিশ্চয়তা বা নিরাপত্তা দেয় না, কোনো উন্নয়ন নিশ্চিত করে না। আপনারা এটাও দেখেছেন যে সম্প্রতি ভারত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশকে নো ফ্যামিলি কান্ট্রি হিসেবে ঘোষণা করেছে। বাংলাদেশে যে ভারতীয় ডিপ্লোম্যাটরা আছেন শুধুমাত্র তারাই এখানে থাকবেন, তাদের পরিবারের সদস্যরা বাংলাদেশ থাকবেন না, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এটাও একটা ভিন্ন রকমের বার্তা। আমরা গত বেশ কয়েক মাস ধরে যেভাবে লক্ষ্য করছি যে এক ধরনের প্রভোকেশন দুদিক থেকে আছে, কিন্তু পাল্টাপাল্টি করতে গিয়ে আমরা ভারতকে যেভাবে প্রভোগ করবার চেষ্টা করছি, আমরা দেখলাম যে চট্টগ্রামে ভারতীয় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনারের বাড়িতে হামলা, ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি, এবং এগুলো বাড়তে বাড়তে যদি এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ায় এবং সেখান থেকে যদি আমরা ফেরত আসতে না পারি, তাহলে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের ইস্যু তো আছেই, আমাদের নিরাপত্তা সর্বার্থে সেটা বিঘ্নিত হবার আশঙ্কা রয়েছে। এবং এই আশঙ্কার মধ্যে আরও অনেকগুলো ইস্যু আছে। আমরা জানি যে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা, কারো ভাষায় স্বাধীনতাকামী, কারো ভাষায় বিচ্ছিন্নতাকামী, কারো ভাষায় সন্ত্রাসী, এরা খুব দ্রুত এক দেশ থেকে আরেক দেশে মুভ করছে। এবং এই মুভমেন্টটা আমরা বাংলাদেশেও সাম্প্রতিককালে দেখতে পেয়েছি, বা নানা সূত্রে, নানা ইন্টেলিজেন্স সূত্রে জানা যায় যে তারা বাংলাদেশেও এসছে। এবং তারা এসে যদি কোনো ঘটনা ঘটায় তাদের স্বার্থে, এর দায় আসলে শেষ পর্যন্ত কার ঘাড়ে চাপবে এবং এর যে কনসিকুয়েন্স বা এর যে নেতিবাচক ফলাফল সেটা আসলে কার উপরে পড়বে সেই বিষয়ে আমাদের সতর্ক থাকা দরকার। হঠাৎ গজিয়ে ওঠা অনেক নেতা, হঠাৎ গজিয়ে ওঠা সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনফ্লুয়েন্সাররা নানা কথা বলতে পারেন, কিন্তু রাষ্ট্র বা সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ সেইভাবে কথা বলা উচিত কিনা সেটা আমাদের ভেবে দেখা দরকার। বৈশ্বিক যে উত্তেজনা আছে, আঞ্চলিক যে উত্তেজনা আছে, সেই উত্তেজনার অংশীদার অনেকেই বাংলাদেশকে করতে চাইবে, তাদের ব্যাটেল ফিল্ড হিসেবে বা গ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে চাইবে। আমরা সেখানে কতখানি খেলোয়াড় হব? আমি যেমন আগেকার সরকারের আমলে একেবারেই পাকিস্তানকে এড়িয়ে চলতে হবে, পাকিস্তানের সঙ্গে আমাদের ৭১-এর যুদ্ধ এবং এখনও পর্যন্ত তাদের সঙ্গে আমাদের অনেক হিসেব নিকেশ বাকি আছে, সেই সব কথা যেমন সত্য, কিন্তু একটা কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক রাখতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু একই সঙ্গে ভারতের ক্ষেত্রে এটা সমভাবে প্রযোজ্য, এবং ভারতকে কাউন্টার করতে গিয়ে পাকিস্তানকে টেনে আনার যে প্রবণতা, সেটা বাংলাদেশের জন্য আরও ভয়ঙ্কর বা বিপজ্জনক করতে পারে। আমরা বৈশ্বিক রাজনীতিতে জানি পাকিস্তানের মিত্র কারা, আমরা চীনের কথা জানি, আমরা টার্কির কথা জানি, তাদের যে ইনফ্লুয়েন্স বাড়ছে বাংলাদেশের ক্রমবর্ধমান, সেটা আবার কাউন্টার করতে অবশ্যই চাইবে ভারত, কারণ তার নিরাপত্তার ইস্যু আছে, তার স্বাধীনতা সার্বভৌমত্বের ইস্যু আছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটিও এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনার মধ্যে রাখবে। তারা যত মাইল দূরেই থাকুক না কেন বাংলাদেশ থেকে, আমি যুক্তরাষ্ট্রের কথা বলছি, তারাও এই ইনফ্লুয়েন্সটাকে আসলে খুব ভালোভাবে নেবে না। কাজেই সব মিলিয়ে যেটা বাংলাদেশের সেনাপ্রধান বহু আগেই বলেছিলেন যে রাজনীতিবিদদের উদ্দেশ্যে যে আপনারা কাদা ছড়াছড়ি করবেন না, নোংরামি করবেন না, এবং সেটা করতে গেলে ভবিষ্যতে কী হবে আমি বলতে পারবো না, কিন্তু বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং তখন কিন্তু আপনারা আমাকে দোষ দিতে পারবেন না। আমি জানি না বাংলাদেশ সেই দিকে এগোচ্ছে কিনা, যদি এগোয় তাহলে সেটা আমাদের সবার জন্য বিপজ্জনক, এবং তার দায় আমাদের সবাইকে নিতে হবে, বিশেষ করে সরকারের যারা আছেন এবং আরও বিশেষ করে রাজনৈতিক দলগুলো এবং তাদের নেতৃত্ব। শুধু ভোটের জন্যে, শুধু ভোট পাওয়ার জন্যে মানুষকে ব্যবহার করা, এইসব ছোট ছোট সেন্সিটিভ ইস্যুকে ব্যবহার করা, যেগুলো দেশের স্বার্থকে, নিরাপত্তাকে বিঘ্নিত করে, সেগুলো থেকে বিরক্ত আমাদের রাজনীতিবিদরা থাকবেন, সেটি আমাদের প্রত্যাশা। আপনাদের সবার জন্য শুভকামনা।